আজকে আমি এমন একটি ক্রাইমের ঘটনা আপনাদেরকে জানাতে চলেছি যেটাকে আজও ভারতের সবচেয়ে জটিল কেসগুলির মধ্যে একটি মানা হয়। ঘটনাটি জানলে হয়তো আপনাদেরও মনে হতে পারে যে এটাকে নিয়ে আজ পর্যন্ত কেউ সিনেমা কেন বানালো না। হ্যাঁ, আমি বলছি কেরালার ড্রাম কেসের ব্যাপারে, যেটার সঙ্গে জড়িত সামান্য একটা প্রমাণ খুঁজতে গিয়ে সেখানকার লোকাল পুলিশের দম ছুটে গেছিল। সব কিছুই খুলে বলবো, তার আগে আমি সাহিল, আপনারা দেখছেন রহস্যময় দুনিয়ার এপিসোড নাম্বার 16। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। কেরালার এর্নাকুলাম শহরের একটি নদীর ধারে একটি ড্রাম বা ব্যারেল কয়েক মাস ধরে পড়েছিল। তারপর 8 জানুয়ারি 2018 সকালে কিছু মৎস্যজীবীরা বোটে করে ওই ড্রামটির কাছে থেকে এগোতে গিয়ে খুব বাজে একটা গন্ধ পায়। ড্রামটিকে নিয়ে তাদের সন্দেহ হওয়ায় তারা এর্নাকুলাম শহরের সাউথ পুলিশ স্টেশনে ফোন করে এবং ঘটনাটি খুলে বলে। পুলিশেরা ঘটনাস্থলে পৌঁছাবার পর ওই ড্রামটিকে ঝোপঝাড় থেকে টেনে ফাঁকা জায়গাতে নিয়ে আসে। এরপর তারা ওই ড্রামটিকে সোজাভাবে কাটে এটা দেখার জন্য যে ওই ড্রামের মধ্যে এমন কি আছে যেটার কারণে এত বাজে গন্ধ ছড়াচ্ছে। ড্রামটিকে খুলে পুলিশেরা একটি বড় থাম পায় যেটাকে ইট ও সিমেন্ট দিয়ে জমানো ছিল। এরপর শাবল দিয়ে ওই থামটিকে ভাঙলে পুলিশেরা এমন ভয়াবহ দৃশ্য দেখে যেটাকে তারা স্বপ্নেও কখনো ভাবেনি। পুলিশেরা একটি মানুষের কঙ্কাল পায় যেটাকে ইট ও সিমেন্ট দিয়ে ওই ড্রামের মধ্যে জমানো ছিল। কঙ্কালটির মাথা ও পায়ের কিছুটা অংশ ছাড়া বাকি সব কিছুই গলে গেছিল এবং মিশে গেছিল ওই সিমেন্টের সঙ্গে। ওই সময় এটা দেখার পর এর্নাকুলাম শহরের পুলিশেরা বুঝে যায় যে খুবই ভয়াবহ এক খুনের কেস তাদের হাতে পড়েছে। এরপর পাথরের ওই থামটিকে আরও ভাঙার পর পুলিশেরা 50 সেন্টিমিটারের একটি চুলের গোছা পায়, একটি কাপড়ের টুকরো পায়, একটি 6.5 সেন্টিমিটারের স্ক্রু পায়, 3টি 500 টাকার নোট এবং একটি 100 টাকার নোট পায়, আর সবশেষে একটি আন্ডার গার্মেন্ট পায় যেটি মেয়েদের ছিল। এরপর পুলিশেরা ওই লাশটিকে এবং তার সাথে পাওয়া জিনিসগুলিকে এর্নাকুলামের মেডিকেল কলেজে পাঠায় যাতে সেখানকার ডক্টরেরা ওই লাশটির সম্পর্কে কিছু তথ্য জোগাড় করতে পারে, যেমন ওই লাশটি কার ছিল, লাশটির বয়স কত ছিল, লাশটি কোনো ছেলের ছিল নাকি কোনো মেয়ের ছিল, কারণ লম্বা চুল তো আজকাল ছেলেরাও রাখে। অনেক জটিল জটিল প্রশ্ন ছিল আর উত্তর পাওয়াটা অত সহজও ছিল না। দিনরাত এক করে অনেক পরীক্ষা নিরীক্ষার পর 11 জানুয়ারি 2018-তে ডক্টরেরা নিশ্চিত করে যে লাশটি একটি মহিলা ছিল। কিন্তু ওইটুকু তথ্য যথেষ্ট ছিল না কেসটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে লাশের সাথে পাওয়া পুরানো 500 ও 100 নোট দেখে পুলিশেরা ধারণা লাগায় যে হতে পারে ওই মহিলাটির খুন 2016 সালের নভেম্বর মাসের আগে হয়েছে। কারণ আমরা সবাই জানি 2016 সালের নভেম্বর মাসে 500 ও 1000-এর ভারতীয় পুরানো নোট বাতিল হয়ে গেছিল। এরপর পুলিশেরা মৎস্যজীবীদের কাছে যায় এটা জানতে যে ওই গ্রামটি নদীর ধারে কতদিন ধরে ছিল। তারপর পুলিশেরা মৎস্যজীবী ও নদীর আশেপাশে বসবাসকারী কিছু স্থানীয় লোকেদের কাছ থেকে জানতে পারে যে ওই গ্রামটি তারা 2016 সালের সেপ্টেম্বর মাস থেকে দেখছে, কিন্তু অত বছরে কখনোই তারা ওই গ্রামটির দিকে গুরুত্ব দিইনি। হ্যাঁ, মাঝে মাঝে তারা একটি দুর্গন্ধ পেত ঠিকই, কিন্তু তাদের কোনো ধারণা ছিল না যে ওই গন্ধটি কোথা থেকে আসছে। ওই সময় পর্যন্ত পুলিশেদের কাছে কেসের সঙ্গে জড়িত কেবলমাত্র 2টি তথ্য ছিল। প্রথমত, লাশটি একটি মহিলার লাশ ছিল এবং দ্বিতীয়ত, মহিলাটির খুন 2016 সালের সেপ্টেম্বর মাস অথবা তার আগেই হয়েছিল। কিন্তু প্রশ্ন তখনও অনেকটাই বাকি ছিল, যেমন লাশটি কার ছিল, খুনি কে ছিল, খুনের কারণটাই বা কী ছিল। গোটা শহরের লোকেরা এই ঘটনাটির ব্যাপারে জেনে গেছিল, কিন্তু একজনও থানায় এসে এটা দাবি করছিল না যে তাদের পরিবারের অথবা চেনা জানা কেউ 2016 সালের সেপ্টেম্বর মাসের আশেপাশে নিখোঁজ হয়েছে। তাহলে কি মহিলাটি শহরের বাইরের কেউ ছিল? গোটা এর্নাকুলাম শহরের পুলিশেদের ঘুম উড়ে গেছিল। এই কেসটির তদন্তকারী অফিসার ছিল সিবি টম, যাকে স্থানীয় লোকেরা শার্লক হোমস নামে ডাকত, কারণ সিবি টম তার কেরিয়ারে অনেক জটিল জটিল কেস সলভ করেছিল, কিন্তু এই কেসটি তাকেও সমস্যার মধ্যে ফেলে দেয়।
এরপর 11 জানুয়ারি 2018 সকালে সিবি টমের ফোনে একটি কল আসে। এর্নাকুলাম মেডিকেল কলেজে যারা লাশের পোস্টমর্টম করছিল তাদের হেড ওই কলটি করেছিল। ফোনে ওই ডক্টরটি সিবি টমকে বলে, আমরা ওই লাশ থেকে যতটুকু তথ্য পেয়েছি সবটুকুই আপনাকে রিপোর্ট করে দিয়েছি, কিন্তু রিসেন্টলি আমি ওই লাশের পায়ের হাড়ের মধ্যে একটি স্ক্রু ও অসার পেয়েছি। হতে পারে ওনার কোনো অ্যাক্সিডেন্টের পর সার্জারির মাধ্যমে ওই স্ক্রু ও অসারটি লাগানো হয়েছিল। আমি যদি ভুল না হই, ওই স্ক্রুতে কিছু নাম্বার বা কোম্পানির নাম লেখা আছে, কিন্তু আমাদের কাছে অত অ্যাডভান্স মেশিন নেই যে ওটাকে ভালোভাবে দেখে আপনাকে জানাবো। এরপর সিবি টম ডক্টরের কথা মতো কিছু ইকুইপমেন্ট জোগাড় করে দেয় যাতে সে স্ক্রুতে লেখা ওই কোডটি ভালোভাবে দেখতে পারে। এরপর ডক্টররা ওই স্ক্রুটিকে ভালোভাবে দেখে সিবি টমকে জানায় যে ওই স্ক্রুটিতে একটি ব্যাচ নাম্বার লেখা আছে এবং তার সঙ্গে একটি কোম্পানির নামও লেখা আছে, যেটা ছিল পিটকার। পিটকার কোম্পানির অনেক শাখা ছিল, তার মধ্যে একটি কেরালাতেও ছিল। সিবি টম দেরি না করে কেরালার এর্নাকুলামের পিটকার কোম্পানির ওই শাখাটিতে গিয়ে পৌঁছায় এবং ওই স্ক্রুটি নিয়ে তদন্ত শুরু করে। সেখানে তারা জানতে পারে 2016 সালের সেপ্টেম্বর মাসের আগে টোটাল 161টি স্ক্রু ও অসার বিক্রি হয়েছিল। তার মধ্যে 155টি স্ক্রু মহারাষ্ট্র ও গুজরাতে সাপ্লাই হয়েছিল, আর বাকি 6টি এর্নাকুলাম শহরের আশেপাশের এলাকাগুলিতে বিক্রি হয়েছিল। এটা শোনার পর পুলিশেরা বুঝে গেছিল যে তাদের কেস সঠিক পথে এগোচ্ছিল। এরপর পুলিশেরা আলাদা হয়ে ওই 6 জনের বাড়িতে গিয়ে যাচাই করে যারা পিটকার এর স্ক্রু দিয়ে নিজেদের সার্জারি করিয়েছিল। 6 জনের মধ্যে 5 জনের খোঁজ পুলিশেরা সহজেই পেয়ে যায়, কিন্তু বাকি থাকা একজন, যার নাম ছিল শকুন্তলা, বয়স ছিল 54 বছর, পুলিশেরা তার সঠিক ঠিকানা কোনো মতেই পাচ্ছিল না। তাই তারা ওই হসপিটালে গিয়ে পৌঁছায় যেখানে তার অপারেশন হয়েছিল। হসপিটালে যাওয়ার পর পুরানো কিছু রেজিস্টার ঘেঁটে জানা যায় শকুন্তলা ওই হসপিটালে থাকাকালীন অশ্বতী দামোদরম নামের একজন রোজ তার সঙ্গে দেখা করতে আসত। এরপর পুলিশেরা অশ্বতী দামোদরমের ঠিকানা আশেপাশে থেকে জোগাড় করে এবং সোজা সেখানে গিয়ে পৌঁছায়। তারপর পুলিশেরা অশ্বতীর কাছে শকুন্তলার ব্যাপারে জানতে চাওয়াতে সে বলে, শকুন্তলা আমার মা, 2016 সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি নিখোঁজ। পুলিশেরা অশ্বতীকে বলে, তোমার মা নিখোঁজ হওয়ার পরেও থানায় মিসিং কমপ্লেন কেন করনি? অশ্বতী তখন বলল, মায়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল না, তাই ওনার ব্যাপারে আমি বেশি মাথা ঘামাতাম না। অশ্বতীর মুখে ওই ধরনের কথা শুনে পুলিশেদের সন্দেহ জাগে, তাই তারা অশ্বতীকে থানায় নিয়ে যায় এবং ইন্টারোগেশন শুরু করে। অশ্বতীর ইন্টারোগেশনের মাধ্যমে একটি কাহিনী সামনে আসে। অনেক বছর আগের ঘটনা। অশ্বতী দামোদরম একটি ছেলেকে ভালোবাসত যার নাম ছিল সুধীর। অশ্বতীর মা শকুন্তলা তাতে আপত্তি ছিল, তা সত্ত্বেও অশ্বতী সুধীর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। এরপর অশ্বতী ও সুধীর দুটি সন্তানও হয়, কিন্তু 2016 সালে অশ্বতী ও সুধীর একে অপরকে ডিভোর্স দিয়ে দেয়। শকুন্তলা ও তার স্বামীকে ছেড়ে একটি ভাড়া ঘরে থাকত এবং লটারির টিকিট বিক্রি করে তার ঘর খরচা চালাত। ডিভোর্সের পর অশ্বতী তার 2 সন্তানকে নিয়ে মা শকুন্তলার বাড়িতে চলে আসে এবং ওখানেই থাকতে শুরু করে। ওই বছরেই শকুন্তলা স্কুটি করে কোথাও যাচ্ছিল, কিন্তু মাঝপথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শকুন্তলার পায়ে গুরুতর চোট হওয়ার কারণে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টরেরা অপারেশন করে তার পায়ে স্ক্রু লাগিয়ে দেয়। অন্যদিকে অশ্বতী ডিভোর্সের পর তার মায়ের কাছে থাকাকালীন অন্য একটি ছেলেকে ভালোবেসে ফেলে এবং তাকে বিয়ে করে স্বামীর সঙ্গে তার মায়ের বাড়িতেই থাকত। আশেপাশে পাড়া প্রতিবেশীরা সবাই জানত যে অশ্বতীর দ্বিতীয় স্বামীর নাম ছিল সজিদ। তাই তখন পুলিশেরাও অশ্বতীকে জিজ্ঞাসা করে যে তোমার স্বামী সজিদ এখন কোথায়? অশ্বতী তখন তার কাহিনী কন্টিনিউ করে। অশ্বতীর মা শকুন্তলার হসপিটাল থেকে ফেরার কিছুদিন পর তার চিকেন পক্স হয়ে যায়, যে কারণে অশ্বতীর ভয় লাগে এবং চিন্তা হয় যদি তার অথবা তার সন্তানদের মধ্যে কারোর ওই চিকেন পক্স হয়ে যায় তাহলে সে আরও সমস্যার মধ্যে পড়ে যাবে। এই কারণে অশ্বতী তার 2 সন্তানকে নিয়ে পাশের এক লজে গিয়ে থাকতে শুরু করে। কিছুদিন পর অশ্বতী বাড়ি ফিরে দেখে তার মা সেখানে ছিল না। তারপর সে যখন তার স্বামী সজিদকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তখন সে বলে, তুমি চিন্তা করো না, মায়ের চিকিৎসা হয়ে গেছে, তিনি এখন সুস্থ আছেন এবং সঠিক জায়গাতে আছেন। অশ্বতীর তখন মনে হচ্ছিল হয়তো তার মা দিল্লিতে কোনো বন্ধুর বাড়িতে গিয়েছে। সবকিছু শোনার পর পুলিশেরা আবার বলে
ঠিক আছে, কিন্তু তোমার স্বামী সাজিদ এখন কোথায়? অশ্বতী বলে, যেদিন তার মা শকুন্তলা নিখোঁজ হয়েছিল সেদিনই তার স্বামী সাজিদও মারা গেছিল হার্ট অ্যাটাকের কারণে। এরপর পুলিশেরা সেই হসপিটালে যায় যেখানে সাজিদ অ্যাডমিট ছিল এবং সেখানে গিয়ে তারা জানতে পারে যে সত্যিতেই সাজিদের মৃত্যু হার্ট অ্যাটাকের কারণেই হয়েছিল। এটা জানার পর পুলিশেরা আরও সমস্যার মধ্যে পড়ে যায়, কারণ যার উপর সন্দেহর কাঁটা আসছিল সেই মানুষটাই মারা গেছিল। অন্যদিকে শকুন্তলার মেয়ে অশ্বতীর কোনো ধারণা ছিল না যে তার মায়ের নিখোঁজের পেছনে কারণটাই বা কী ছিল। এরপর ডক্টরেরা অশ্বতীর ডিএনএ স্যাম্পেল নেয় এটা যাচাই করার জন্য যে ওই লাশটি আদৌ তার মা শকুন্তলা ছিল কিনা। ডিএনএ টেস্টের পর ডক্টরেরা নিশ্চিত করে যে লাশটি শকুন্তলারই ছিল। লাশটি শকুন্তলা ছিল এটা তো 100% কনফার্ম হয়ে গেছিল, কিন্তু খুনির সম্পর্কে 1% তথ্যও পুলিশেদের কাছে ছিল না। এরপর শকুন্তলা যেখানে থাকতো ওই পাড়াতে পুলিশেরা গোয়েন্দা লাগায় এবং কিছুদিন পর ওই গোয়েন্দাদের থেকে তারা জানতে পারে যে কোনো লটারির লোভে কেউ হয়তো শকুন্তলাকে মেরে ফেলেছে। কিছুটা যাচাই করার পর পুলিশেরা জানতে পারে যে লটারির ঘটনাটি পুরোপুরি ফেক ছিল। অমন ধরনের কোনো ঘটনাই শকুন্তলার সঙ্গে ঘটেনি। কিছুদিন পর পাড়ায় থাকা ওই গোয়েন্দারা পুলিশকে ফোন করে এবং জানায় অশ্বতীর দ্বিতীয় স্বামী সাজিদের বিয়ে আগেই হয়ে গেছিল সারিকা নামের একটি মেয়ের সাথে, যে ওই পাড়া থেকে কিছুটা দূরে থাকতো। কিন্তু এটার ব্যাপারে অশ্বতীর কোনো ধারণা ছিল না। পরে অশ্বতীর মা শকুন্তলা যখন এটার ব্যাপারে জানতে পারে তখন সে খুব রেগে যায় এবং সাজিদকে ধমক দিয়ে বলে সে অশ্বতীকে সমস্ত সত্যি কথা বলে দেবে। এরপর পুলিশেরা ধারণা লাগায় হতে পারে এই কারণেই সাজিদ শকুন্তলাকে মেরে ফেলেছিল। যেহেতু তাদের ভাবনাটা যথেষ্ট ছিল না এটা প্রমাণ করার জন্য যে সাজিদই খুনি ছিল, তাই পুলিশেরা সাজিদের বন্ধুদের খোঁজে বেরোয় কেসের ব্যাপারে সলিড প্রমাণ জোগাড় করার জন্য। বন্ধুদের খোঁজ চলাকালীন একটি অটো ড্রাইভারের নাম সামনে আসে যে সাজিদের ভালো বন্ধু ছিল। সেবি টম ওই লোকটির কাছে সাজিদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করাতে লোকটি বলে 24 সেপ্টেম্বর 2016 সালে সাজিদ তার ওই বন্ধুকে দিয়ে একটি ড্রাম আনিয়েছিল, কারণ তার শাশুড়ি শকুন্তলার বাড়িতে জল রাখার জন্য ড্রামের প্রয়োজন ছিল। তাই ওই লোকটি তার বন্ধু সাজিদকে নীল রঙের একটি বড় ড্রাম এনে দেয়। সিবি টমের তখন সন্দেহ হয়, কারণ শকুন্তলার লাশও একটি বড় নীল ড্রামের মধ্যে থেকেই পাওয়া গেছিল। এরপর পুলিশেরা সাজিদের আরও কয়েকটা বন্ধুকে ধরে জিজ্ঞাসাবাদ করাতে তারা বলে সাজিদ তাদের বলেছিল যে সে কয়েকটা মৃত জীবজন্তু একটি ড্রামের মধ্যে রেখেছে, ওটা কালোবাজারে বা ব্ল্যাক মার্কেটে বেচলে তারা অনেক টাকা আয় করতে পারবে। সাজিদের বন্ধুরা তাকে অনেক বোঝাচ্ছিল যে ওটা বেআইনি কাজ ছিল, তারা ফেঁসে যেতে পারে। তার সত্ত্বেও সাজিদ জেদ করছিল, তাই বন্ধুত্বের খাতিরে তারা সাজিদের কথায় রাজি হয়ে যায়। তারপর 24 সেপ্টেম্বর 2016 রাতে সাজিদ ও তার বন্ধুরা একটি টেম্পো করে ওই ড্রামটিকে নিয়ে যায়। তারপর একটি জায়গাতে দাঁড়িয়ে তারা সবাই মিলে ওই ড্রামটিকে নামিয়ে নেয়। এরপর সাজিদ তার বন্ধুদেরকে বলে, আমি তোমাদেরকে ফাঁসাতে চাই না, তাই তোমরা চলে যাও। তাই সাজিদের বন্ধুরা যে যার বাড়িতে ফিরে চলে আসে। তারা এটাও বলে বাড়ি ফেরার আগে সাজিদ এটিএম থেকে কিছুটা টাকাও তুলেছিল এবং তাদের বন্ধুদেরকে দিয়েছিল। এরপর পুলিশেরা ওই এটিএমে যায় এবং ব্যাংকের স্টাফদের সঙ্গে কথা বলে 24 সেপ্টেম্বর 2016 রাতের ট্রানজ্যাকশন ডিটেলস নেয়, যেটা দেখার পর এটা প্রমাণ হয়ে গেছিল যে সাজিদ ওই রাতে এটিএম থেকে টাকা তুলেছিল। ওই সময় পর্যন্ত পুলিশেদের কাছে যথেষ্ট তথ্য ছিল এটা প্রমাণ করার জন্য যে সাজিদ খুন করেছিল শকুন্তলাকে। কিন্তু হঠাৎই সিবি টমের মাথায় একটি প্রশ্ন আসে যে সাজিদের আসল স্ত্রী সারিকা এখন কোথায়, কারণ তার স্টেটমেন্ট নেওয়াটাও জরুরি ছিল এই কেসের জন্য। এরপর সিবি টম দেরি না করে সোজা সারিকার কাছে গিয়ে পৌঁছান এবং তাকে জিজ্ঞাসাবাদ করাতে আরেকটি কাহিনী সামনে আসে। তো সারিকা সিবি টমকে বলল 30 বছর আগে সারিকার মা বসন্তা বাড়ির লোকের কথা না শুনে একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। পরে যখন বসন্তা প্রেগনেন্ট হয়ে যায় তখন তার স্বামী তাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কারণ বসন্তার স্বামী তাকে ভালোবাসত না, শারীরিক সম্পর্কে জড়ানোর জন্যই বিয়ে করেছিল। তারপর বসন্তা তার বাপের বাড়ি ফিরে আসতে চাইলে তার বাড়ির লোকেরাও তাকে তাড়িয়ে দেয়। মনের মধ্যে কষ্ট নিয়ে বসন্তা একটি ব্রিজে যায় এবং আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু একটি অটো ড্রাইভার সঠিক সময়ে তাকে আটকায় এবং সে বসন্তাকে নিজের বাড়িতে আশ্রয় দেয়। ধীরে ধীরে বসন্তা এবং ওই লোকটি
একে অপরকে ভালোবেসে ফেলে এবং বিয়ে করে নেয়। বসন্তার প্রথমে একটি ছেলে হয় এবং পরে একটি মেয়েও হয়, যেটা ছিল সারিকা। বসন্তার ছেলের একটি অ্যাক্সিডেন্টের কারণে পা খারাপ হয়ে গেছিল, যেটার কারণে ছেলেটি ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করে মারা যায়। অন্যদিকে বসন্তার মেয়ে সারিকা 15 বছর বয়সে একটি ছেলেকে ভালোবেসে ফেলে, যার নাম ছিল সাজিদ। সারিকার যখন 18 বছর বয়স ছিল তখন তার বাড়ির লোকেরা সাজিদের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। সব কিছুই ঠিক চলছিল, কিন্তু 8 বছর পরেও সাজিদ ও সারিকার বাচ্চা হচ্ছিল না। তারা অনেক ডক্টর দেখাতো, কিন্তু তাদের সমস্যার কোনো সমাধান তারা পাচ্ছিল না। অন্যদিকে সারিকা শকুন্তলার মেয়ে অশ্বতী ও সাজিদের সম্পর্কের ব্যাপারেও জানতো। সাজিদ বাচ্চাদেরকে খুবই ভালোবাসত, তাদের সমস্ত খরচা নিজের ঘাড়ে নিতেও রাজি ছিল। অশ্বতীর সন্তানদের প্রতি সাজিদের এত ভালোবাসা দেখে সারিকাও খুশি থাকত এবং সে সাজিদের খুশিতে বাধা দিতে চাইত না। অশ্বতীর মা শকুন্তলা যখন সাজিদ ও সারিকার বিয়ের ব্যাপারে জেনে যায় এবং সাজিদকে ধমক দেয় অশ্বতীকে সব সত্যি কথা বলার জন্য, তখন সাজিদ তার আসল স্ত্রী সারিকাকে শকুন্তলার কাছে নিয়ে গেছিল তাকে বোঝানোর জন্য, কারণ সাজিদ অশ্বতীর সন্তানদের থেকে আলাদা হতে চাইছিল না। 2017 সালের জুন মাসে সারিকা ফার্টিলিটি ট্রিটমেন্টের সাহায্যে প্রেগনেন্ট হয়ে যায় আর মার্চ 2018-তে একটি মেয়ে সন্তানও জন্ম দেয়। ব্যোমকেশ ঘটনার 2 মাস কেটে গেছিল। মার্চ মাসে সারিকা তার পরিবারের সাথে হসপিটালেই ছিল। সিবি টং তখন হসপিটালে পৌঁছে সারিকার কাছে যায় এবং সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তাদেরকে এটাও জানায় যে তার স্বামী সাজিদই খুন করেছিল শকুন্তলাকে। সারিকার পরিবারের লোকেরাও বলে, আমরাও খবরের কাগজে পড়েছিলাম ব্যোমকেশের ব্যাপারে, কিন্তু আমাদের কোনো ধারণা ছিল না যে এটার পেছনে সাজিদেরই হাত ছিল। সিবি টম জেনে গেছিল কেন সাজিদ শকুন্তলার মেয়ে অশ্বতীর থেকে সত্যি কথাটা লুকাচ্ছিল, কারণ অশ্বতী সত্যিটা জানলে হয়তো তার সন্তানদের থেকে সাজিদকে দূরে সরিয়ে নিত। তাই সাজিদ ভয় পেয়ে শকুন্তলাকে খুন করে ফেলে। অন্যদিকে সাজিদের মৃত্যুর ব্যাপারে তদন্ত করতে গিয়ে সিবি টম জানতে পারে যে 25 সেপ্টেম্বর 2016 সালেই সাজিদ পটাশিয়াম সাইনাইড জাতীয় কিছু খেয়ে নিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে তার হাতে কত বড় ভুল হয়ে গেছিল, আর ওটা খাওয়ার কারণে সাজিদের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায়। এরপর এর্নাকুলাম শহরের পুলিশেরা এই কেসটিকে ক্লোজ করে দেয়। তো এটাই ছিল কেরালার ব্যোমকেশের ঘটনা। আজকের ঘটনাটি এই পর্যন্তই। অপেক্ষা করবেন পরের এপিসোডের জন্য। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন। ধন্যবাদ।